একদিন বিকেলে তরকারি কোটার সময় মা হঠাৎ করে ভাবিকে বলল, তোমার চোখের উপর ওই দাগটা কিসের বৌমা? কিভাবে এই দাগ হয়েছে? ভাবি আমতা আমতা করে বলল, কই দাগ মা? এরপর হাত দিয়ে কপালের নিচ দিকে চোখের উপর দাগটায় হাত রেখে বলল, এটা কিছু না। মা তখন কথা বাড়ালেন না, শুধু এটুকু বললেন, সব কথা লুকিয়ে রাখতে নেই বৌমা, এতে সমস্যা বাড়ে কমে না। ভাবি হাসার চেষ্টা করে বলল, আমি পড়ে গিয়েছিলাম মা, এছাড়া কিছু না। মা অবাক হয়ে বললেন, কোথায় পড়ে গিয়েছিলে, কিভাবে? ভাবি তাড়াহুড়ো করে বললেন, বাথরুমে। মা আর কিছুই বললেন না, চুপ হয়ে গেলেন। ভাবিও চুপচাপ কাজ করলেন। আরও সপ্তাহ দুয়েক পরের ঘটনা। রাত তখন 2টো বাজে। বাসার চিকন রিংরিংয়ে গলার একটা কান্না শুনে হঠাৎ ঘুম ভেঙে গেল। বিছানায় বসে ভালোভাবে খেয়াল করলাম, বুঝতে পারলাম কান্না আসছে ভাবির ঘর থেকে। ভাবি কাঁদছে, কিন্তু সেই কান্নার গলা যেন বড় না হয়, বাইরে কেউ যেন না শোনে, এই চেষ্টা করছে ভাবি। এরই মধ্যে ভাইয়ের গলাও শোনা গেল, কিন্তু কি বলছে তা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি বিছানা থেকে নেমে দরজা খুলে ভাইয়ের ঘরের পাশে গিয়ে দাঁড়ালাম। লম্বা সময় দাঁড়িয়ে রইলাম গিয়ে। কখন ভাবির কান্না কিংবা ভাইয়ের গলা কিছু আর শোনা গেল না। বড় অবাক হলাম আমি। আচ্ছা, তারা কি বুঝে ফেলেছে এখানে এসে আমি দাঁড়িয়েছি যে? আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু খুব মন খারাপ হয়। আমার হাসি খুশি আর ভীষণ রকম চঞ্চল আপি ভাবি কদিন ধরে কেমন যেন নিভে গেছে দপ করে। সবসময় চুপচাপ থাকে, কাজ না থাকলেও সারাক্ষণ নিজের ঘরেই বসে থাকে, দরজা ভেজিয়ে রাখে। অথচ বিয়ের এই 3 বছরে কোনোদিন তাকে এভাবে দরজা বেজিয়ে নিজের মতো চুপচাপ মনমরা হয়ে থাকতে দেখিনি। তার সঙ্গে কথা বলতে গেলেও আনন্দ পাওয়া যায় না। হ্যাঁ বা না, এই 2 কথার মাধ্যমে ইদানিং সে কথা শেষ করে দেয়। এছাড়া ওই দিন ভাবির চোখের উপরে যে একটা দাগ, ওই দাগটা আমি দেখেছি। এই দাগটা শক্ত কিছু আঘাত পাওয়ার। বাথরুমে পড়ে গিয়ে চোখের উপরে এভাবে দাগ হবে না। আমার কেন জানি মনে হচ্ছে এটা দরজার চৌকাঠে অথবা টেবিলের কোণায় পড়ে গিয়ে এমন হয়েছে। এই বিষয়ে পরের দিন মার সঙ্গে কথা বলতে চাইলাম আমি, কিন্তু অদ্ভুত বিষয় হলো মা আমার সঙ্গে এসব নিয়ে কথা বলতে আগ্রহ দেখালেন না। আমি বিরক্ত হয়ে মাকে বললাম, মা আমি কান্না শুনি আর ভাইয়ের গলাও শুনে ওদের ঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি কথা শেষ করতে পারলাম না। তার আগে মা আমার দিকে চোখ গরম করে তাকালেন। তারপর বললেন, অন্যের গোপন বিষয় শুনতে তার ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা নোংরামি, অসভ্যতামি। আমি তোমার কাছ থেকে এমন কিছু আশা করি নাই তপু। আমি আরও কিছু বলতে চাইলেন। মা বললেন, এখন আমার সামনে থেকে সরে যাও, আমায় বিরক্ত করো না দয়া করে। রাগ আর অভিমান নিয়ে মায়ের কাছ থেকে চলে এলাম। এরপর ভাবলাম ভাইয়াকে একটু খেয়াল করব, কোথায় যায় আর কি করে দেখবে। কিন্তু খানিক পরে নিজেকে নিজের বোকামির কথা বলে মনে করে হাসলাম। ভাইয়া কোথায় গিয়ে আমি ফলো করব। ভাইয়া সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত অফিসে, মাঝে মধ্যে মিটিংয়ে থাকে। বাসায় ফিরতে আরও দেরি করে। ভীষণ ব্যস্ত মানুষ সে। কিন্তু ভাইয়া ভাবি সুখের সংসারে হঠাৎ করে এমন কি হলো যার কারণে সব কিছু এলোমেলো হয়ে গেল? আমি কিছু আর খুঁজে বের করতে পারি না। এ 7-5 চিন্তায় যখন মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আমার ঠিক তখনই একটা ফোন আসে, আমার মাথা আরও ভীষণ এলোমেলো করে দিল। আমি দু চোখ বন্ধ করে কেবলমাত্র অন্ধকার দেখছিলাম। ফোনটা করলো হসপিটাল থেকে। আমার বান্ধবী ফৌজিয়া ফোন করেছে। ফৌজিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS শেষ করেছে। এখন ময়মনসিংহের গ্রিন লাইফের চেম্বার আছে, এখানেই রুগী দেখেন। সে ফোন করে বলল, পেশেন্ট প্রাইভেসি গোপন রাখা একজন ডাক্তারের ধর্ম, কিন্তু আমি অপরাধ করে ফেলবো এখন। এটা করতে পারছি না তপু, কিন্তু তোকে কথা দিতে হবে, এটা কোনো দিন প্রকাশ করবি না তুই। কথা দিতে পারবে? আমি বললাম, আচ্ছা প্রকাশ করব না। এখন বলো। ফৌজিয়া বলল, ফোনে কিছু বলবো না, তুমি শুধু আপাতত এইটুকু জেনে রাখো বিষয়টা তোমার ভাবি নিয়ে। এই এখন আর কিছুই বলবো না এই বিষয়ে। তুমি সন্ধ্যার পর আমার চেম্বারে আসো, আমি 8টার দিকে তোমার সঙ্গে বেরোবো, কফি খাবো। আমি বললাম, আচ্ছা। ফোন রেখে দিলে আমি খানিকটা অবাক হলাম। ফৌজিয়ার সঙ্গে তো ভাবির কোনোদিনও দেখা হয়নি, তাহলে ফৌজিয়া চিনল কী করে ভাবিকে? এরপর হলো ফৌজিয়া অনেকবার ভাবিকে দেখেছে ছবিতে, তাই ভাবিকে চিনতে পেরেছে। কিন্তু ভাবির সম্পর্কে সে কি জানে? ভাবির কী ধরনের
কোনো অসুখ হয়েছে? কিছুই ভাবতে পারছি না আমি। সন্ধ্যা হবার পর সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে গেলাম। আমার আর কিছুই ভালো লাগছে না। তাড়াহুড়ো করে সব শুনে ফেলতে ইচ্ছে করছে আমার। ফৌজি 8টায় বের হতে পারল না চেম্বার থেকে। শুক্রবার থাকায় রোগীর ঝামেলা বেশি, তাকে বের হতে হলো 9টা 20 মিনিটে। অবশ্য সে ফোন করে আমায় বলেছে, তপু আর একটু অপেক্ষা করো প্লিজ, রোগী বেশি, এদের রেখে চলে যাওয়াটা অমানবিক হবে। অনেক দূর দূরান্ত থেকে এই রোগীরা আসে। ফৌজিয়ার প্রতি কেমন জানি রাগ হচ্ছে আমায়। ওর সঙ্গে স্কুল কলেজ পড়াশুনো করেছে আমি। পরীক্ষায় আমি ফার্স্ট হতাম সবসময়, ফৌজিয়ার সেকেন্ড। আমাকে টপকে যেতে সে সব রকম চেষ্টা করেছে, কিন্তু স্কুল কলেজ কোথাও আর আমরা উতরাতে পারিনি। কিন্তু ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের সময় হুট করে আমার জীবন এলোমেলো হয়ে পড়ে। আমার কাছের এক বন্ধু খুন হয় এক রাতে। সেই খুনের মামলায় আমায় ফাঁসানো হয়। এর জন্য দীর্ঘদিন আমি পলাতক ছিলাম। অবশ্য যখন সব কিছু ঠিক হলো, মূল আসামি ধরা পড়ল, আসামিদের সাজা হলো, আমার উপর থেকে মামলা সরানো হলো। ততদিনে আমার জীবনে গুরুত্বপূর্ণ সময়টা পেরিয়ে গেছে। মেডিকেল পড়ার যে তীব্র ইচ্ছা এবং স্বপ্নটা আমার ছিল, তা ধূলিসাৎ হয়ে গেছে ততদিনে। কিন্তু ফৌজিয়া, কি সুন্দর ভাগ্য তার। আচ্ছা, আমি তো ওর মতো এমন ডাক্তার হতে পারতাম। আমারও এখানে রুগীদের উপচে পড়া ভিড় থাকতো এভাবে, আর আমার বন্ধুরা এলে আমিও তাদেরকে বলতে পারতাম, আর একটু অপেক্ষা কর বন্ধু, আজকে রোগীর ভীষণ চাপ। ঘড়িতে দেখলাম 9টা বেজে গেছে। গাল দুটো কেমন ভিজে গেছে জলে। আমি কি তাহলে কাঁদছিই তো। আচ্ছা, জীবন এমন কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, জেনেও না না জেনেও না। তবু আমার ভাগ্য এমন কেন হলো? সবচেয়ে সুন্দর ইচ্ছেটা কেন আমার পূরণ হলো না? ফৌজি এলো 9টা 20 মিনিটে। কাঁধে কারো হাতের স্পর্শে আমি চমকে দেখি। পেছন ফিরে তাকাতে দেখি ফৌজিয়া। ভাগ্যিস খানিক আগে রুমাল দিয়ে 2 চোখ মুজে নিয়েছি, নয়তো সর্বনাশ হতো। ফৌজিয়া যদি দেখতো আমার চোখ ভর্তি জল, গাল দুটো ভেজা চুপসানো, তখন কি হতো? কারণ জানতে চাইলে আমি কি বলতাম তাকে? ফৌজিয়া লজ্জিত হবার ভঙ্গিতে বলল, সরি তপু, লেট হয়ে গেছে, এখন চলো যাই। আমরা হসপিটালের বাইরে গিয়ে রিকশায় উঠে বসলাম। ফৌজিয়া বলল, ইদানিং লেখালেখি কম করছো নাকি? ফেসবুকে পোস্ট করতে দেখি না যে। আমি বললাম, লিখতে আর ইচ্ছে করে না। ফৌজিয়া বলল, লিখতে হবে না, এটা ছাড়া যাবে না। তুমি পয়সার জন্য লেখো না, আমি জানি। তুমি যে টপিক নিয়ে লেখো, এটা কজন পুরুষ লেখে? নারীদের তো আজকাল সবাই পুতুল ভাবতে পারে। তাদের নামে শব্দ চাপিয়ে দিতে পারলেই যেন তারা স্বর্গে যেতে পারে। তবে সবের মধ্যে তুমি যে তাদের কথা লিখছো, তাদের অগ্রাধিকার নিয়ে কথা লিখছো, এটাই তো ছোট কিছু না তপু। আমি এই ধরনের বিষয়ে আর কথা বাড়ালাম না। আমি টপিক চেঞ্জ করে বললাম, ভাবির কী হয়েছে বলো, কী জানো তার সম্পর্কে? রিক্সা থেকে তখন নেমেছি আমরা কেবল। রিক্সা ভাড়া চুকিয়ে আমরা যেই না কফি শপে পা বাড়াবো, ঠিক তখনই ফৌজিয়া সে বলল, ভাবি গত সপ্তাহে আমার কাছে এসে অ্যাবর্শন করিয়েছে। তার 3 মাসের প্রেগনেন্সি ছিল। ফৌজিয়ার কথাটা আমি যেন ঠিক বুঝতে পারলাম না। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, ফৌজিয়া কী বললে যেন তুমি? ফৌজিয়া আমার হাতটা ধরলো, তারপর বললো, ভেতরে চলো, মাথা কুল রাখো। আমি ওর হাতটা ছাড়িয়ে নিলাম। ফৌজিয়া, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি করে এই সর্বনাশটা করলে আমাদের? কফি শপের ভেতরে ঢুকে চেয়ার টেনে বসতে বসতে ফৌজিয়া বলল, অ্যাবর্শনের নেগেটিভিটি সম্পর্কে আমি তাকে বলেছি। তার থেকে কেস শুনতে চেষ্টা করেছি, বলেছি কেন এটা করতে চান তিনি। তিনি বললেন, এখনই তিনি প্রিপেয়ার্ড না মা হতে। আরও নানান ঝামেলা আছে ফ্যামিলিগত, সব বলতে পারবেন না। আমার রাগে শরীর কাঁপছে থরথরে। আমি বললাম, ফৌজিয়া তুমি বাধা দিলে না কেন? কেন দিলে না তাকে বাধা? ফৌজিয়া আবার রাগ দেখালো। সে বলল, সে যদি গর্ভধারণ করেছে, সে যদি তার গর্ভ নষ্ট করতে চায়, তবে আমি কি করব তপু? আমি একজন ডাক্তার, আর তোমার এই বিষয়ে কিছু বলার আমার উচিত হয়নি। তোমার কাছে এটা বলাই আমার ভুল হয়েছে। এখন এটা নিয়ে কত ঝামেলা হবে কে জানে। হয়তো এই ঝামেলা এখন আমিও জড়িয়ে পড়ব। আমি একেবারে চুপ হয়ে গেলাম। ফৌজিয়া তো ভুল কিছু বলেনি। যার সন্তান, সে যদি সন্তানকে পেটে মেরে ফেলতে চায়, আর যদি কষ্ট না লাগে, দরদ না লাগে, তবে একজন ডাক্তার আর বা কী করার আছে এখানে? এরপর ফৌজিয়া যে আমার সঙ্গে বিষয়টা শেয়ার করছে, এটাই তো অনেক বেশি। আমি অনুতপ্ত হয়ে বললাম, ফৌজিয়া সরি। ফৌজিয়া হাসার চেষ্টা করলো, বললো, ইটস ওকে। এরপর সে বলল, এসব বিষয়ে মাথা গরম করা যাবে না। তুমি জ্ঞানী ছেলে, তোমার সম্পর্কে আমি জানি, এই জন্য তোমার সঙ্গে বিষয়টা শেয়ার করেছি আমি। তোমার ভাবি যে অ্যাবর্শন করেছে, বাচ্চা নষ্ট করেছে, এটা আমার স্বাভাবিক মনে হয়নি। ওনার কেমন যেন তাড়াহুড়ো ছিল, কেমন যেন অস্থিরতা ছিল। তুমি মাথা ঠান্ডা করে গোপনের কাজটা
হিতটা বের করার চেষ্টা করো, মাথা গরম করলে হিতে বিপরীত হবে। আমার মাথা এবার সত্যি খারাপ হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না আমি। আচ্ছা ভাবি এমন কাজটা করবে কেন? আরও একটা সন্দেহের বিষয় এখানে আছে, ভাবি যে 3 মাসের গর্ভ হয়েছে এই বিষয়ে বাসার কেউ জানে না। ভাবি এতদিন এই বিষয় গোপন রাখলো কেন? এটা কি গোপন রাখার মতো বিষয়? মাকে বললো না, আমাকে বললো না, ভাইয়া কি জানে বিষয়টা? জানলে সে গোপন করে রাখলো কেন? আর তাদের মধ্যে ঝামেলাটা আসলে কী নিয়ে? এই যে রাতের কান্না, চোখের উপর দাগ, এরপর আবার গোপনে অ্যাবর্শন করে বাচ্চা নষ্ট করে ফেলা, এইসবের কিছু কেন হচ্ছে? এর মূল কারণ কি? ভাইয়া এখানে কতটা রাহি? নিশ্চয় এর ভেতরে ভয়াবহ কোনো গড়বড় আছে, কিন্তু এটা কি এই ভয়াবহ রকমের রহস্য? আমি কিভাবে এটা জট খুলতে পারবো? এর জট খুলবো আমি কিভাবে? আমি নিজের মাথার চুল ধরে টানতে টানতে বললাম, ফৌজিয়া আমি কিভাবে এসব খুঁজে বের করবো বলো, কিভাবে? ততক্ষণে কফি এসেছে। ফৌজিয়া তার কাপে দু চুমুক দিয়েছে, কিন্তু আমার পেটে কফি খেতে ইচ্ছে করছে না। আমি কাপটা খানিক দূরে সরিয়ে রাখলাম। ফৌজিয়া আমার দিকে তাকালো, তারপর সময় নিয়ে বলল, ভাইয়ে ভাবির মধ্যে কোনো রকম ঝগড়া ঝাঁটি বা ঝামেলা আছে কি? সংসারে কোনো সমস্যা তোমার চোখে পড়ে? বন্ডিং কেমন তাদের? স্ট্রং না উইক? নিজের ঘরের কথা বাইরে যাবে, কিংবা বাইরে কারোর কাছে ঘরের কথা বলবো আমি? তা কখনোই ভাবতে পারি না আমি কিছু বলছি না, চুপচাপ আছি। ফৌজিয়া আবার বলল, তপু আমায় কিছু বলতে হবে না, আমি তোমার ঘরের বিষয়ে নাক গলাতে চাই না। আমার কাছে ভাবির অবসরণের বিষয়টা এবং তার প্রতি গোপনীয়তা খুব দৃষ্টিকটু লেগেছে, তাই তোমায় ফোন করে বিষয়টা বললাম। আমি আর একটু চমকালাম, বললাম, গোপনীয়তা মানে? বুঝিয়ে বলল আমায় ফৌজিয়া। সে বলল, ভাবির নাম উম্মে নুসরত ওপি না? আমি বললাম, ভাইয়ার নাম অপু, মোহতাসিম বিসমিল্লাহ অপু, তাই তো? আমি বললাম, ফৌজিয়া এবার বলল, ভাবি আমার কাছে তার নিজের নাম বলেছে শুধু অপি, কিন্তু স্বামীর নামের জায়গায় ভাইয়ের নাম বলেনি। এবার আরও বেশি চমকালাম, গা শিউরে উঠল। আমি বললাম, কার নাম লিখেছে? ফৌজিয়া বলল, সে অন্য একটা নাম লিখেছে। আমার নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু চেম্বারের একটা ডায়েরিতে লেখা আছে, পরে দেখে বলবো তোমার দিকে। আমি ফৌজিয়ার দিকে তাকালাম। আমার চোখ কেমন জ্বালা করছে, মাথা ঘুরছে, পেটে কেমন পাক দিচ্ছে খানিক পরপর। বমি টমি হবে নাকি? ফৌজি আমার হাতটা খপ করে ধরলো, তারপর বলল, তপু তুমি ঠিক আছো? আমি বললাম, আমার দম আটকে আসছে, এখান থেকে বেরোতে হবে এক্ষুনি। ফৌজি আমার সঙ্গে করে কফি শপ থেকে বেরিয়ে এলো। আমরা এসে রাস্তার পাশে খোলা একটা জায়গায় ঘাসের উপর পা ছড়িয়ে বসলাম। এই জায়গাটা সুন্দর নিরিবিলি, আমার একটু আরাম লাগছে এখানে। ফৌজিয়া বলল, ভেঙে পড়ো না তুমি, শক্ত থাকার চেষ্টা করো। এর চেয়ে বড় সমস্যা তুমি মোকাবিলা করে এসেছো, তবে এটা নিয়ে এভাবে ঘাবড়ে যাচ্ছ কেন? আমি আওয়াজ করে কিছু বললাম না তাকে, চুপ করে রইলাম। ফৌজিয়া বলল, উঠি তাহলে, সাবধানে বাসায় যাও, আর অত টেনশন করো না, সব কিছু সহজ হবে ইনশাআল্লাহ। আমি বললাম, আচ্ছা। ফৌজি একটা রিক্সা ধরিয়ে দিয়ে বিদায় দিলাম। তারপর আমি আরও লম্বা সময় ধরে ওখানে বসে রইলাম। এই প্রচণ্ড শীতের মধ্যে শরীর ঘামছে, এখানে হাওয়া আছে, প্রচণ্ড শীত আছে, এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সাংসারিক যে ঝঞ্ঝাট, এটা থেকে আমি বহু দূরে আছি। আমি এর থেকে দূরে থাকতেই যেন জগতের সব প্রশান্তি। বাসায় ফিরতে আমার অনেক দেরি হয়ে গেল, রাত 11টা। মা বললেন, কোথায় ছিলি তুই? আমি বললাম, একটা কাজ ছিল, বাইরে গিয়েছিলাম একটু। তোর ফোন রিসিভ করিস নি কেন? পরে মনে হলো ফোনটা সাইলেন্ট করা, এটা ঠিক করা হয়নি। মা বলল, তোর ভাইয়া এখনও বাসায় ফিরে নেই? সে তো সাধারণত এত রাত করে ফিরে না, আজ দেরি হচ্ছে কেন? কল দিলেও রিসিভ করে না। আমি বললাম, ভাবিকে জিজ্ঞাসা করছো? ভাবি কিছু জানে? মা বলল, তোর ভাবি ঘুমিয়ে গেছে, তার নাকি শরীর খারাপ, তোকে আর ডেকে তুলিনি। আমি ভীষণ অবাক হলি। অপি ভাবি বিয়ে হয়ে আসার পর কোনোদিনও ভাইয়াকে রেখে একা ভাত খায়নি। ভাইয়া অফিস থেকে ফেরার আগে কখনো ঘুমায়নি, এমনকি অসুখ থাকলেও না। কিন্তু এখন এসব কি হচ্ছে? এত পরিবর্তন কীভাবে? আর ভাইয়া কেন এত লেট করছে আজ? আগে তো মিটিং থাকলে ফোন করে বলতো মিটিং আছে, একটু দেরি হবে আসতে, 8টা বা 9টা, কিন্তু এই 11টা তো আমি কোনো দিন বাজেনি তার। আমি ফোন বের করে ভাইয়াকে কল করলাম, ভাইয়ের ফোন সুইচ অফ। এর আরও 15 মিনিট পর আবার ফোন করলাম, মোবাইল ফোন সুইচ অফ করে রাখা, কল দিলেও বন্ধ। ঘটনা কি? মা চিন্তায় অস্থির হয়ে পড়লেন। তিনি বললেন, তুই যা, তোর ভাইয়ের অফিসে যা, এক্ষুনি যা। আমি যেতে প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই কলিং বেল বাজলো। আমি তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলতে দেখি ভাইয়া এসেছে। আমি বললাম, এতগুলো ফোন করা হলো, রিসিভ করলে না কেন তুমি? ভাইয়া বলে, আর বলিস না, ফোন চুরি হয়ে গেছে, আমি থানায় জিডি করে এসেছি।
ততক্ষণে মা এলেন এখানে, এসে বললেন ফোন চুরি হয়ে গেছে, এটা তুই অন্য ফোন দিয়ে কল করে বাড়িতে বলবি না? আমার চিন্তায় অস্থির হয়ে পড়েছে। এদিকে মা দেখে কেঁদে ফেলছেন, তার গলা ভেজা ভাইয়া বললেন, মা আমি এটা নিয়ে খুব দৌড়ঝাঁপের মধ্যে ছিলাম, আর ফোন করা উচিত ছিল, করতে পারিনি, সরি মা। রাতে খাওয়া দাওয়া করেনি, মা জোর করে খাওয়াতে পারেনি তাকে, তার মন ভীষণ খারাপ। মন খারাপ হতেই পারে, মোবাইল অনেক গুরুত্বপূর্ণ জিনিস, তাছাড়া তার মোবাইল দামও অনেক বেশি, শখ করে কিনেছিলেন, খুব বেশি দিন হয়নি কিনেছে। শখের কিছু জিনিস চুরি হয়ে গেলে ভীষণ খারাপ লাগারই কথা। ভাইয়ের রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ল। এরপর 3 দিন অফিস কামাই করেছে ভাইয়া। অফিসে যায়নি সে, কিন্তু বাসায় থেকে যেন তারা নাই। ভাইয়া ভাবির মধ্যে কোনো কথা হয় না, দুজন পাশাপাশি একসাথে সময় কাটাতে দেখা যায় না। এই জন্য ছাদের নিচে ভিন্ন দুই মানুষ, দুই মন। তবে ভাবি আগের মতোই ঘরের কাজ করে, রান্নাবান্না করে, ঘর ঝাড় দেয়, ভাত বেড়ে দেয়। মা কিংবা আমি জিজ্ঞাসা করলে উত্তর দেয় না, কিন্তু নিজ থেকে কিছুই বলে না। সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে, নিজেকে যেন একটু আড়াল রাখতে পারলেই বাঁচে। তার চেহারায় কেমন রোগা রোগা হয়ে এসেছে এই কদিনে, শরীরটা শুকিয়ে গেছে, চোখের নিচে কাল ছিটে পড়ছে। সবচেয়ে অবাক হওয়ার মতো ঘটনাটিই ঘটল আরও সপ্তাহখানিক পরে। তখন বিকেল, মা ঘরে নেই, পাশের বাসায় গিয়েছেন। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মশার কামড়ে হঠাৎ ঘুম ভেঙে গেছে। তখনই টের পেলাম ভাবি কারোর সঙ্গে কথা বলছে, তার ঘরের থেকেই বলছে, ঘরের দরজা ভেজানো। আমি চুপি চুপি তার ঘরের কাছে এসে দাঁড়ালাম, ভাবি টের পায়নি, সে তখনও কথা বলছে ফোনে। আমি শুধু এটুকু শুনতে পেলাম, তোমার পায়ে পড়ি, দয়া করে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েন না, আপনি যা চান তাই করব, যা দিতে বলবেন এর বিনিময়ে তাই দিব, তবুও আমার এত বড় ক্ষতিটা আপনি করবেন। ফৌজির সঙ্গে কথা হয়নি অনেক দিন। ভাবি তার কাছে গিয়ে ভাইয়ের নাম না বলে স্বামীর জায়গায় কার নাম বলেছিল তার আমি ফোন করে জানাইনি, ফৌজিও জানেনি। ফৌজিয়া রাগ করে আছে কি না আমার সঙ্গে কে জানে, না জানি কি এই সমস্যায় সে নিজেকে জড়াতে চাচ্ছে না। এইসব ভেবেই তাকে ফোন করলাম। 2বার কল দেওয়ার পর রিসিভ করলো, বললো তপু কিছু মনে করো না প্লিজ, তোমায় পরে কল দিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। মেজাজ এবার সত্যি সত্যি খারাপ হলো, ফোন রেখে দিয়ে বসে রইলাম। কিন্তু খানিক পরে আবার মন শান্ত হলো। ভাবলাম মানুষের ব্যস্ততা তো থাকতে পারে, সে একজন ডাক্তার, চেম্বারে রোগীর ভিড় থাকে সবসময়, আমার মতো তো আর সে বেকার বসে থাকে না যে কেউ ফোন করলে কথা বলতে উদ্গ্রীব হয়ে পড়বে। এসব বোঝা সত্ত্বেও রাগ লাগে, হয়তো বন্ধু বলেই এমনটা হয় না। আবার মাঝে মধ্যে মনে হয় ফৌজিও সরাসরি কিছু না দেখালেও খুব চতুরতার সঙ্গে আমার সাথে একরকম একটা অহংকার দেখে। এটা এই জন্য যে স্কুল জীবনে সবসময় আমি শিক্ষকদের এবং অন্যান্য শিক্ষকদের প্রশংসায় ভেসেছি। সে যে কোনোভাবে আমায় পিছনে ফেলতে পারেনি, কিন্তু এখন তো সে অনেক বড় জায়গায় তার স্থান, এটা তো পরোক্ষ হলেও আমায় বোঝাতে চায়। মাঝে মধ্যে ইচ্ছে করে ওর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই, কিন্তু কেন যে এটা বন্ধ করতে পারি না জানি না, বন্ধ করতে পারি না, কেমন দম বন্ধ লাগে। মনে হয় ওর সঙ্গে কথা না বললে, যোগাযোগ বন্ধ হয়ে গেলে আমি থাকতেই পারবো না। ফৌজিয়া ঠিক 8 ঘন্টা পরে কল করলো, বলল বাবার শরীর খারাপ, বাবা সেন্সলেস হয়ে পড়েছিলেন, তিনি সেন্স ফিরেছে, এখন একটু ভালো। আমি আবার লজ্জিত হলাম, কী সব ভাবছিলাম আমার সম্পর্কে। আমি অনুতপ্ত হয়ে বললাম, ফৌজিয়া এখন আঙ্কেলের সেবা করো, তার কাছে থাকো, আমি না হয় এরপর কথা বলবো। ফৌজিয়া বলল সমস্যা নেই, কী অবস্থা বল তো তবু। কিছু বুঝতে পারলাম না খুঁজে। আমি বললাম কিছুই না, আমি খুঁজে বের করতে পারছি না। ভাবি যে গতকাল বিকেলে কারোর সঙ্গে ফোনে এসব কথা ফৌজি আমার যত ভালো বন্ধু হোক না কেন, ঘরের লোক না, বাইরের লোক, তার কাছে ঘরের ভিতরে কিছু না বলাই মঙ্গল। ফৌজিয়া বলল, ডায়েরি দেখেছিলাম, আমি নাম বলতে ভুলে গেছিলাম, স্বামীর জায়গায় তোমার ভাবি লিখেছে। এটুকু বলে হুট করে কথা বন্ধ করে দিল। নামটা শোনা হয়নি বলে শেষ করতে পারিনি। আমি অনেকক্ষণ এপাশ থেকে হ্যালো হ্যালো করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। এর খানিক পরে আপনা আপনি ফোনটা কেটে গেল। এরপর কয়েকবার ডায়াল করেছে, ওর ফোনে রিসিভ করে না। সমস্যা নাকি ফৌজি এই নাম বলতে চায় না? কেন বলতে চায় না? এর পেছনে কি কোনো রহস্য আছে? আজকে মাথা সত্যি সত্যি আর কাজ করছে না। সন্ধ্যা হয়ে এসছে, বিষণ্ণ হয়ে ছাদের উপর বসে আছি। ওপাশে ছাদে কিশোরী একটা মেয়ে রোজ আসে, গাছে টবে জল দেয়, দড়িতে নেড়ে দেওয়া শুকনো কাপড় নিয়ে যেতে আসে। মজার বিষয় হলো, আমি যখনই আসি ঠিক তখনই সে আসবে। আমার কেন জানি মনে হয় সে আমায় অনেক দিন ধরে ফলো করেছে, আমার দৃষ্টি আকর্ষণ করার সব রকম চেষ্টা করেছে। এমনকি তার গানের গলাও ভালো। গানের এই গলা দিয়ে আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতও গেয়েছে একদিন ছাদে দাঁড়িয়ে। জ্যোৎস্না রাতে সবাই গেছি বনে। আজ খেয়াল করলাম শাড়ি পরেছে, সবুজ রঙের শাড়ি হতো, কিন্তু ওদিকে চোখ দিলাম না। বাচ্চা মেয়ে, বড়জোর ক্লাস 10-এ পড়ে।
এর বেশি হবার কথা না, ওদিকে চোখ দিয়ে লাভ নেই। আমি ভাবছি অন্য কিছু নিয়ে, এর সমাধান কি করে করব। এর মধ্যে ফোনটা বের করলাম, মেসেজে টুং মারলাম একটু। নিউজ ফিড ঘাঁটতে গিয়ে অবাক হলাম। আমার আরেক বন্ধু পোস্ট করেছে, ফৌজিয়ার বাবা মারা গিয়েছেন একটু আগে। নিউজটা দেখে আমার শরীর কেমন কাঁপতে লাগলো। একটু আগেতে ফৌজিয়া বলল এখন ঠিক আছে, বাবা অসুস্থ, কিন্তু এই খানিক সময়ের মধ্যে এটা হয়ে গেল। মানুষের জীবন এমন কেন? এত ছোট্ট জীবন, কিন্তু এইটুকু এক জীবনে এত রহস্য, এত কানাখুলি জীবন। এর আরও 4 দিন পর ভাবিকে দেখলাম আবার কল করতে। ভাইয়া তখন অফিসে, মা তার বান্ধবীর বাসায় গিয়েছেন, ফিরবেন সন্ধ্যাবেলা। আমি রুমে বসে জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি পড়ছি। তখন এই চাপা গলায় কথা বলতে শুনলাম। ভাবি কারোর সঙ্গে ফোনে কথা বলছে, কিন্তু এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি খুব সাবধানে ভাবির ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম। এরপর শুনতে পেলাম ভাবি বলছে, আমি একটা মেয়ে মানুষ, শ্বশুরবাড়িতে থাকি। আপনি বললেই তো আর যখন তখন দেখা করতে পারবো না, তবে আমি দেখা করব। আপনাকে একটু অপেক্ষা করতে হবে এর জন্য। আমার শাশুড়ি কোথাও 2-4 দিনের জন্য বেড়াতে না গেলে বাসা থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব না। এরপর ওপাশ থেকে কি বলছে কে জানে। ভাবি বললেন, আপনার টাকা আমি সাথে করে নিয়ে আসবো। আমায় বিশ্বাস করুন প্লিজ, আমি আসবো, শিগগির আসবো। ভাবি কথা শেষ করার আগে আমি অতি সাবধানে নিজের ঘরে চলে এলাম। এসে বসে বসে লম্বা সময় ধরে ভাবলাম আমার সবচেয়ে প্রিয় মানুষ অপি ভাবি, যাকে নিজের বোনের মতো দেখি, তাকে নিয়ে খারাপ কিছু কীভাবে ভাববো। কিন্তু এই যে তার 2 দিনের ফোন কল, ভিডিও পোস্ট না করে দেওয়ার অনুরোধ, বিনিময়ে যা ইচ্ছা তাই দিতে চাও, মা বাসা থেকে কোথাও বেরোতে যাবার জন্য তার অপেক্ষা করা, এত কিছুর পর সন্দেহের তীরটা তো ভাবির দিকে যায়। আচ্ছা, তবে কি ভাবি এসবের মূল? ভাইয়ের সঙ্গে তার কি এই নিয়ে মনমালিন্যতা, অন্তর্গত কোন্দল, এসব পেছনে কি ভাবিই দায়ী? কিন্তু ভাবি আসলে কার সঙ্গে জড়িয়েছে? খুব কষ্ট হচ্ছে আমার। ভাবির মতো এমন মিষ্টি মনের একটা মানুষের কেন এসবের মধ্যে জড়াতে গেল? ভাবলাম এইসব কিছু রহস্য উদ্ঘাটন করতে হলে আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, আর এটা শুরু করবো মাকে দিয়ে। মাকে এর পরের দিন বড় খালার বাসায় পাঠিয়ে দিলাম। খালুর অনেক দিন ধরে শরীর খারাপ। আমি বললাম, খালুকে তোমার দেখে আসা উচিত, কালকে যাও, না গেলে এটা খারাপ হবে, সম্পর্ক নষ্ট হবে। মা প্রথমে না করলেন, বললেন মনে শান্তি নেই, এখন যাবেন না, গেলে আরও পরে যাবেন। কিন্তু মজার বিষয় হলো, পরদিন দুপুরবেলা তিনি বললেন, আমায় গাড়িতে তুলে দিয়ে আয়, গিয়ে কটা দিন থেকে আসি। আমার আসলে যাওয়া উচিত, না গেলে খারাপ হবে। দুপুরবেলা মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে এলাম। ওখান থেকে ফেরার সময় মা বললেন, তপু, আমার শান্তির ঘরটা কিসের আগুন এসে লাগলো রে বাবা? কে আগুন লাগিয়েছে এই ঘরে? মার চোখ দুটি ভিজে আসলো। তিনি তার বুড়ি আসা নরম হাত দুটো দিয়ে আমার মাথায় গালে হাত বুলিয়ে দিলেন। তারপর বললেন, যা, বাসায় চলে যা, সাবধানে থাকিস, খেয়াল রাখিস সব কিছু। মায়ের গাড়ি ছেড়ে যাবার সঙ্গে সঙ্গে আমি বাসায় এসে পড়লাম। সে রাতে ভাইয়া খাবার টেবিলে বসে আমায় বলল, তপু, আমি সিলেটে যাচ্ছি কাল, 1 সপ্তাহ ওখানে থাকবো। আমি বেশ অবাক হলাম। বললাম, কেন কেন যাবে? ভাইয়া বলল, অফিসের কাছে, ওখানে একটা শাখা খুলেছে আমাদের অফিসে, নতুন যারা জয়েন করছে ওদের ট্রেনিং করাতে হবে ওখানে। আমি এমনিতেই জিজ্ঞাসা করলাম, ভাবিও যাবে? ভাইয়া মুখ মলিন করে উত্তর দিল, না। পরদিন সকালে বেলায় সিলেটের উদ্দেশ্যে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গেল। যাবার সময় আমায় বলে গেল, সাবধানে থাকিস। মাকে আগে ভাগে কিছু বলিনি, পরে বলিস তুই। এখন বললে মা অনেক টেনশন করবে। আমি বললাম, আচ্ছা। কিন্তু ভাবির সঙ্গে তাকে কোনো রকম কথা বলতেই দেখা গেল না। এরপর দিন বাসায় শুধু আমি আর ভাবি, আর কেউ নেই। খুব ভালো একটা সুযোগ এসেছে, এই সুযোগটা কাজে লাগাতে চাইলাম, আর আমার চালটা চাললাম। ভাবি সকালবেলা খাবার খেতে খেতে বলল, ভাবি, একটা সমস্যা হয়েছে, কিন্তু তুমি বাসায় একা কীভাবে যে বলি? ভাবি বলে, কি হয়েছে? সমস্যা নেই। আমি বললাম, আমার এক বন্ধুর বাবা মারা গেছে, কিশোরগঞ্জে ওদের বাড়ি, গ্রামে, কিন্তু না গেলে হচ্ছে না। আমি গিয়ে জানাজা পড়ে এসে পড়বো, কিন্তু তোমাকে বাসায় একা রেখে কীভাবে যাই? ভাবি খানিকক্ষণ সময় চুপ করে রইল, তারপর বলল, কেমন সময় লাগবে? রাতের মধ্যে ফিরবি না? আমি বললাম, 10টার মধ্যে ফিরবো ইনশাল্লাহ। ভাবি বলল, আচ্ছা, যা তাহলে 10টার মধ্যে ফিরিস, কিন্তু আর ফিরতে দেরি হলে বা রাতে ফিরতে না পারলে আগেভাবে ফোন করে বলিস। আমি বললাম, আচ্ছা বলেই ভালো জামাটা পরে বাসা থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু দূরে আর কোথাও গেলাম না। বাসার আশেপাশে আড়াল থেকে নজর রাখতে লাগলাম বাসার দিকে। দেখতে লাগলাম বাসায় কেউ আসে নাকি। ভাবি নিজেই বাসা থেকে বেরিয়ে যায় কোথাও। অপেক্ষা করছি লম্বা সময়, প্রায় 3 ঘন্টা। এখন আর ভালো লাগছে না, অসহ্য লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে ভাবি আজ কোথাও বেরোবে না, কিংবা কেউ আসবে না এখানে। আমি উঠে পড়তে চাইলাম এখান থেকে, ঠিক তখনই কলটা এলো, ভাবির কল। ভাবি বলল, তুই পৌঁছেছিস গেছে? আমি বললাম, না ভাবি, গাড়ি পেতে সময় লেগেছে, এখনও রাস্তায়, আরও ঘন্টাখানেক লাগবে। ভাবি বলল, আচ্ছা, সাবধানে যাস, বলে ফোন রেখে দিলাম।
ফোন রাখা ঠিক 10 মিনিট পর কালো গাড়িটা এসে আমাদের গেটের সামনে দাঁড়ালো। আর মিনিট 2-এর মধ্যে গাড়ির একটা ডোর খুলে গেল। তখনই গেট খুলে বেরিয়ে এলো ভাবি। এরপর এদিক ওদিক তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসে পড়ল। ভাবির গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ডোরটা আবার বন্ধ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে গাড়িটা পেছনে ঘুরিয়ে রাস্তার দিকে নিয়ে চলে গেল। পেছন দিকে ছুটে যেতে আমার মাথায় একটা চক্কর দিয়ে উঠল। আমার কেন জানি মনে হচ্ছে ভাবি বড় কোনো ধরনের একটা চক্রের হাতে আটকে গেছে কোনো কারণে। আবার মাঝে মধ্যে এও মনে হচ্ছে চক্রফক্র কিছুই না, ভাবি অন্য কারোর সঙ্গে সম্পর্ক তুলছে আর সেই সম্পর্কের ফসল তার গর্ভে এসেছিল। ভাইয়া কোনোভাবে হয়তো বিষয়টা আঁচ করেছিল, এই জন্য হয়তো ভাইয়া আর ভাবির সম্পর্কে অবনতির দিকে। আর ভাবি যেহেতু অন্য কাউকে মন দিয়ে বসেছে, তো এই সংসার এই ঘরে তার মন না বসাই তো স্বাভাবিক। আর তাই নিজের বরকে যদি তার আপন মনে না হয়, তাহলে বরের মা কিংবা ভাইকে তার আপন মনে হবে কিভাবে? কালো চকচকে রঙের গাড়িটা মুহূর্তে চোখে রাখার হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে আমি কি করব কিংবা আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। কিংকর্তব্যমূর্তি হয়ে বসে পড়লাম। এটা গল্প সিনেমা হলেও সম্ভব হতো যে আমি দৌড়ে গিয়ে কিংবা একটা চলন্ত মোটরসাইকেল বা চালকের থেকে কেড়ে নিয়ে গাড়ির পিছনে পিছনে ছুটে দিতাম এবং ফলো করতে দেখতাম ওরা কি করে, কোথায় যায়। কিন্তু এটা তো সিনেমা নয়, বাস্তব। আর বাস্তব বড় কঠিন। হঠাৎ করে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনে হলো আমার। এবং এটা প্রথম ভাবির প্রতি প্রচণ্ড ঘেন্না হচ্ছে। ঘেন্নায় থুক করে একদলা থুতু ফেললাম আমি মাটিতে। রাগে আমার শরীর থরথর করে কাঁপছে। বাসায় চলে যেতে ইচ্ছে করছে না, এখানে বসে থাকতে পারছি না, শরীর ভীষণ খারাপ লাগছে। কিন্তু বাসায় যাওয়াটা উচিত হবে কি না আমার? আমি চাই না ভাবি এসে দেখুক আমি আগে ভাগে বাসায় ফিরেছি। বরং ভাবি যখন ফিরবে এরপর ঘণ্টাখানেক পর আমি বাসায় ফিরব, এর আগে না। আপাতত ভাবি ফোন টোন করলে রিসিভ করবো না। কিন্তু এখানে বসে কিছু সময় কাটছে না, একা একা ভালো থাকতে ভালো লাগছে না। আচ্ছা আমি কি একটু হাঁটাহাঁটি করব? একবার দাঁড়ালাম, বসা দেখলে ভাবলাম নদীর পাড় ধরে একটু হেঁটে আসি। নদীর পাড়ে নানান বুনো ফুল ফুটেছে। নদীর জলে নিশ্চয় এখন একদল হাঁস হুল্লোড়ে মেতেছে। নদীর পাড় ধরে হাঁটলে অনেক ভালো লাগবে। কিন্তু পরক্ষণে মনে হলো এটা কিছুতেই করা যাবে না। ভাবি যদি কোনোভাবে জেনে ফেলে যে আমি কোথাও যাইনি, আশেপাশে ছিলাম, তখন সর্বনাশ হবে। খেলাটা হয়তো এখানেই থেমে যাবে। কিন্তু আমি এর সবটা না জেনে, এর রহস্য খুঁজে না বের করে কিছুতেই থামতে চাইছি না। হঠাৎ ফোনটা বাজলো, উঠলো আমার। ভাবলাম ভাবি ফোন করেছে, কিন্তু পকেট থেকে বের করে দেখি ভাবির ফোন না, মা কল করেছে। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে উপাস থেকে মা বলল, কী করো তপু? আমি আমতা আমতা করে বললাম, শুয়ে আছি, গল্প করছে। মা বললো, আচ্ছা ঠিক আছে, বৌমা কী করে? আমি বললাম, ভাবি তার ঘরে। কী করে জানি না। মা মনমনে বললো, আমার না কেমন যেন লাগছে। মা শান্ত হয়ে আছে ভীষণ, ছটফট করছে শুধু। সাবধানে থেকো তোমরা। অপুকে ফোন দিয়েছিলাম, সে অফিসে বলেছে দেরি না করতে, সকাল সকাল অফিস করে চলে আসতে। আমি বললাম, অত টেনশন করো না তুমি মা, এই জন্য তোমার শরীর খারাপ লাগছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু একটু ঝগড়া হতেই পারে, এটা কদিন থাকে, এটা তো তেমন কোনো বিষয় না, সব ঠিক হয়ে যাবে। মা বললেন, তুমি ছোট মানুষ তপু, তোমাদের পেটে ধরেছি, আদর করে বড় করেছি, তুমি আমার কষ্টের যন্ত্রণা বুঝবে না। আমি যে তোমার বড় খালার বাসায় এসে হঠাৎ চলে এসেছি, যদি তুমি বলছো আসতে, তোমার এই বলাই কিন্তু আমি কোনোদিন আসতাম না তোমার খালার বাড়িতে। নিজের সন্তানদের রেখে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আমি এখানে এসেছি মনের শান্তির জন্য। ঘরের ভিতরে যে একটা যুদ্ধ চলছে, এই যে গোপন এক দ্বন্দ্ব, এসব আমার আর সহ্য হচ্ছে না। তাই ওখান থেকে আড়ালে এসে থাকতে চেয়েছি কটা, কিন্তু এখানে এসেও কোনো লাভ হয়নি। আমার মন এখন আরও বিষিয়ে গেছে, কিন্তু বাসায় ফিরতে আর সাহস হচ্ছে না, মনটা টানছে। আমি এখানে বেশ কদিন থাকবো, তুমি সাবধানে থেকো তপু। অপুকে নজরে রাখবে, বৌমাকে। আমি জানি বৌমা উপরে যতটা সরল, ভেতরে ততটা চতুর। আমি বলছি না সে মেয়ে হিসাবে মন্দ, এটা কোনোদিনও বলবো না আমি। বৌমা আসার পর থেকে আমি তাকে নিজের মেয়ের মনে আদর করেছি। যে আমার আদর নিয়ে, সান্নিধ্য নিয়ে, যত্ন নিয়ে আমার মেয়ে সন্তান না থাকায় চাপা দুঃখটা গুছিয়ে দিয়েছিল। সে যাই হোক, তোমার সঙ্গে এসব নিয়ে কথা বলতে চাই না। অপু আমার গর্বের সন্তান, সেও মুখ ফুটে কিছু বলছে না। অপিকে যাই নিজের মেয়ে ভাবলাম, এত সোহাগ আদর দিলাম, সেও কোনোদিন কিছু বলছে না। আমি অপিকে বলেছিলাম সব গোপন রাখলে সমস্যা কমে না বাড়ে। অপি আমার কথা শুনেনি। আচ্ছা এখন রাখি, ভালো লাগছে না আর কথা বলতে, সাবধানে থাকো তুমি, বলে মা ফোন কেটে দিলেন। মায়ের সঙ্গে কথা বলার পর থেকে মনটা ভীষণ ছটপট করছে, ভীষণ খারাপ লাগছে আমার।
শেষে কয়েকটি কথা বলার সময় মায়ের গলা ভিজে এসেছিল। আমি মায়ের থেকে বহুদূরে থাকার পরও টের পেয়েছি মা কাঁদছে। তার চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে গালের উপর। বুড়ো হাতের পিঠ দিয়ে এখন মা নিশ্চয় তার দুটি গাল মুছছেন। আহা বেচারি, মা হবার এই দুঃখ, তার নিজের সব সুখ শান্তি আরাম আয়েশের কথা ভুলে গিয়ে নিজের সন্তানের জন্য সবসময় উদ্গ্রীব থাকতে হবে। সন্তানের ভালো মন্দ নিয়ে সবসময় ভাবতে হয়। কীভাবে এসবের সমাধান করব আমি কিছুই বুঝতে পারছি না। ভাইয়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করব, নাকি আসলে তার আর ভাবির মধ্যে কী ঘটেছে? অনেক ভেবেচিন্তে দেখলাম এটা করা ঠিক হবে না। ভাইয়া অফিসের কাজে এক শহর ছেড়ে অন্য একটা শহরে গিয়েছে। তাকে কোনোভাবেই এই মুহূর্তে বিরক্ত করা উচিত হবে না। যখন কোনো সমাধান মাথায় আসবে না, ঠিক তখনই আবার ফৌজিয়ের কথা মনে পড়ল। আঙ্কেল মারা গেছে 10-12 দিন হলো। এখন তাকে কি ফোন করা যায়? এছাড়া তো সমাধানের কোনো পথ দেখি নাই আমার কাছে। ফৌজিয়ের কাছে বিরাট একটা তত্ত্ব আছে। সে জানে অপি ভাবি আমার ভাইয়ের নাম না বলে কার নাম বলেছিল। আমার মন খুব বলেছে, আমি যদি সেই নামটা জানতে পারি আর খুঁজে বের করতে পারি লোকটি, তবেই এর সমাধান আমি খুঁজে বের করে ফেলব। সব রহস্যের উদ্ঘাটন তখন হয়ে যাবে। ফোন করব কি করব না এরকম করতে করতে একটা সময় ফোন করেই ফেললাম। কিন্তু বারবার ডায়াল করার পরেও তার ফোন রিং হলো না, ফোন বন্ধ। এখন আর তার প্রতি আর কোনো রকম রাগ হচ্ছে না। ফোন বন্ধ থাকতেই পারে। নিজের জন্মদাতা পিতা হলো বটবৃক্ষের মতো, বাবা না থাকলে সব কিছু অন্ধকার লাগে। ফৌজিয়া যেহেতু পরিচিত মানুষ, পেশায় নামি দামি ডাক্তার, হয়তো তার নাম্বারে রোজ অনেক অনেক কল আসে। এসব থেকে আপাতত দূরে থাকতে হয়তো সে ফোন বন্ধ করেছে। হয়তো সে এখনও তার বাবার হঠাৎ করে মৃত্যুবরণের শোকটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। মগরিবের আজান পড়েছে তখন। এই সময় ভাবি ফোন করলো আমায়, পরপর অনেকবার, কিন্তু আমি ইচ্ছে করেই ফোন রিসিভ করলাম না। ফোন রিসিভ না করার সুন্দর একটা যুক্তি আছে। যুক্তিটা হলো, আমি ফোন রিসিভ করলে ভাবি জিজ্ঞাসা করবে আমি কত দূরে। তখন কি বলবো? এর চেয়ে ফোন রিসিভ না করাই ভালো। কালো রঙের গাড়িটা ভাবিকে আবার নামিয়ে দিয়ে গেল মাগরিবের ঠিক 20 মিনিট পরে। ভাবি গাড়ি থেকে নেমে অতি সতর্কতা নিয়ে এদিক ওদিক তাড়াহুড়ো করে গেট খুলে ভিতরে ঢুকলো। তারপর ভেতর থেকে গেট আটকে দিল। আমি সামান্য দূরে এসব কাণ্ড দেখে অসহায় কিংবা ঘেন্নামাখা হাসিটা হাসলাম। তারপর বিড়বিড় করে বললাম, আড়াল থেকে, কে না রে এই কলকাঠি? কে কে এই জঘন্য পিশাচ? বাসায় ফিরলাম এশার আজানের পর। ফিরে দেখি ভাবি রান্না করছে এবং এতদিন পর সে আমার সঙ্গে একটু সহজ হয়েছে, হাসি মুখে কথা বলার চেষ্টা করছে। কিন্তু তার দিকে তাকিয়ে আমি ভীষণ রকমের অবাক হলাম। ভাবির গায়ে কোনো অলংকার নেই, কান নাক হাত গলা সবই খালি। অথচ আজ সকালে দেখেছি তার শরীরে সবগুলি গহনাই ছিল। তাহলে এখন এগুলো কোথায় গেল? কিন্তু ভাবি যেন বুঝতে না পারে আমি তাকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। এই জন্য তার দিকে তাকালাম না। খাবার হলে খেয়ে আমার ঘরে এসে শুয়ে পড়লাম এবং রাতে ফেসবুকে স্ক্রল করতে সবচেয়ে অবাক করার হয়তো বিষয় ঘটনা ঘটলো। নিউজ ফিডে এমন কিছু আসবে আমার সামনে যা দেখে আমি এক্কেবারে আতঙ্কে উঠলাম।